ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম ক্লাস 12-এর প্রথম অধ্যায় অর্থাৎ সলিড স্টেট। এর আগে থেকে আমরা অনেকগুলো ক্লাস করে এসেছি, তোমরা প্রাথমিক পর্যায়গুলো খুব ভালোভাবে বুঝে গেছো। আজকে দেখো শুরু করতে যাচ্ছি কি, ক্লাস গঠনকারী কণাগুলির ঘন সন্নিবেশ। এখন দেখো ক্লাস গঠনকারী কণা কোনগুলি তোমরা জেনে এসছো, বা আগের ক্লাসে আগের যে ক্লাসগুলো করেছি তাতে জেনে গেছো যে ক্লাস গঠনকারী কণা কোনগুলি, অণু, পরমাণু বা আয়ন। এবং ক্লাসের যে ক্ষুদ্রতম অংশ অর্থাৎ একক কোষ, সেগুলো সম্পর্কেও আমরা আলোচনা করেছি এবং একক কোষে কণাগুলোর অবস্থান সম্পর্কে আলোচনা করেছি। আজকে দেখো প্রথমে শুরু করছি ওই একক কোষগুলো বাদ দিয়ে যদি কণাগুলোকে অর্থাৎ ক্লাস গঠনকারী কণাগুলোকে পরপর সজ্জিত করা হয় তাহলে কিভাবে আমরা ত্রিমাত্রিক বিন্যাস পেতে পারি। এখন দেখো এই ত্রিমাত্রিক বিন্যাসটা বোঝার আগে আমরা ধীরে ধীরে শুরু করব একমাত্রিক বিন্যাস বা একমাত্রিক ঘন সন্নিবেশ, ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং, তারপরে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, তারপরে শুরু করব ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তোমাদের বলেছিলাম যে এইখানে সলিড স্টেটের ব্যাপারটা তোমাদের ক্ষেত্রে এই যে ত্রিমাত্রিক গঠন অর্থাৎ 3 ডাইমেনশন ফিগারগুলো আমরা কি হচ্ছে 2 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করছি বা তোমরা 2 ডাইমেনশনে পড়ছো, ফলে তোমাদেরকে এই পড়া বা শোনার সময়তে 3 ডাইমেনশন গঠনটা কীরূপ হয় সেটাকে খুব সহজে ইমেজ করতে হবে, তাহলে ব্যাপারটা সহজেই বুঝবে। আজকের ক্ষেত্রে দেখো আজকের ক্লাসে এই 3 ডাইমেনশন ইমেজ করাটা খুবই জরুরি, যাতে তোমরা কি হবে সহজেই বুঝতে পারবে। এখন দেখো ত্রিমাত্রিক বিন্যাস কীরকমভাবে আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি। তোমাদের দেখো একক ক্লাস গঠনের সময় তোমাদের একটা ইঁটের উদাহরণ দিয়েছিলাম, সেখানে এক একটা ইঁটেকে আমরা এক একটা তোমার কি আছে তোমার একক কোষ বা ইউনিট সেল রূপে গণনা করেছিলাম। আজকে দেখো শুরু একটা ইঁটেরই উদাহরণ দিচ্ছি, যেখানে এক একটা ইঁটকে আমরা এক একটা কণা ধরছি। যদিও ক্লাস গঠনকারী কণার সঙ্গে পার্থক্য আছে, ক্লাস গঠনকারী কণাগুলো কীরকম, খুব দৃঢ় গোলক আকৃতির। এখন দেখো ইটের উদাহরণটা নিয়ে যদি বলি যে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গঠন কীরূপ হবে। ধরো আমি এক একটা ইঁটকে মাটির ওপর এক একটা ইঁটকে একটা সরলরেখা বরাবর বিছিয়ে দিলাম, একটা করে ইঁট বিছিয়ে বিছিয়ে গেলাম, ফলে যে গঠনটা পাবো সেটা হচ্ছে একমাত্রিক। আবার দেখো ওই ইঁট একটা মেঝেতে যদি ওই একটার পর একটা পাশাপাশি পাশাপাশি চারিদিকে দিয়ে একটা মেঝেতে একটা ইঁট পেতে দিই, তাহলে তোমার কি হবে, একটা ইঁটের স্তর সৃষ্টি হবে। এইটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 2 ডাইমেনশন ঘন সন্নিবেশ অর্থাৎ দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। আর তোমাদের যে উদাহরণে বলেছিলাম যে ইঁটগুলোকে বিভিন্নভাবে একটার উপর একটা পাতার পাশে একটা এরকমভাবে সাজিয়ে যে ইঁটের গাছি বা স্তূপ সৃষ্টি করছি, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং বা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তাহলে দেখো ব্যাপারটা কিন্তু খুব জটিল ব্যাপার কিছু না, একটা একটা করে সাজিয়ে দিলে একমাত্রিক, পাশাপাশি সাজিয়ে দিলে তোমার কি আছে দ্বিমাত্রিক স্তর গঠন হবে, আর পাশাপাশির সঙ্গে উপর উপর সাজিয়ে দিলে তোমার কি হবে, তোমার ত্রিমাত্রিক স্তর সৃষ্টি হবে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি দেখো তোমার ক্লাস গঠনকারী কণাগুলোর ঘন সন্নিবেশ অর্থাৎ ক্লোজ প্যাকিং অফ কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট অফ এ ক্লাস। প্রথমে আসছি দেখো একমাত্রিক ঘন সন্নিবেশ। একমাত্রিক ঘন সন্নিবেশটা আমরা কাকে বলবো, যদি ক্লাস গঠনকারী কণাগুলো তোমার কি হয় একটা সরলরেখা বরাবর পরস্পরের পাশাপাশি পাশাপাশি সজ্জিত হয়ে যে সজ্জা বা বিন্যাস সৃষ্টি করে বা যে ঘন সন্নিবেশ সৃষ্টি করে তাকে আমরা বলবো তোমার কি আছে একমাত্রিক ঘন সন্নিবেশ, 1 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। এখানে দেখে নাও কতগুলো কণাকে আমি সাজিয়ে দিয়েছি। দেখো কণাগুলো কি আছে পরপর পরপর একটা সরলরেখা বরাবর, অর্থাৎ এই যে সরলরেখা বরাবর তোমার কি আছে সজ্জিত আছে, ওর পাশে কোনো কণা নাই। তাহলে এই যে সজ্জাটা এরকম সরলরেখা বরাবর কণার সজ্জা, এটাকে আমরা কি বলবো একমাত্রিক ঘন সন্নিবেশ। এখানে দেখো যে কোনো একটা কণা, ভালো করে খেয়াল করো, যে কোনো একটা কণা, ধরো আমরা এই কণাটাকে ধরে নিলাম, এই কণাটা তোমার কি আছে তার নিকটবর্তী,
দুটো কণাকে স্পর্শ করে আছে, অর্থাৎ এই যে কণাটা যেটা আমি দিয়েছি ঠিক এই কণাটা কি আছে, এই কণাটাকে স্পর্শ করে আছে, এটা 1 দিলাম, এই কণাটাকে স্পর্শ করে আছে 2 দিলাম। ফলে এই কণাটার ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? নেশন সংখ্যা, যাকে তোমরা পড়ে এসছো CN দ্বারা চিহ্নিত করি, এটা কত হবে? কোঅর্ডিনেশন সংখ্যা হবে কত? 2। এই কোঅর্ডিনেশন সংখ্যা আমরা কাকে বলছি? বলছি কোনো একটা ক্লোজ প্যাকিং বা ঘন সন্নিবেশের মধ্যে তোমার কি হয়, কণাগুলো তার সর্বাধিক নিকটবর্তী স্থানে অর্থাৎ স্পর্শ করে আছে এমন জায়গায় কতগুলো কণা দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকে। সোজাভাবে বললে তোমার কি হয়, একটা কণা কতগুলো কণাকে স্পর্শ করে থাকে। এখানে দেখো এই যে কণাটা, যে কণাটাকে আমরা চিহ্নিত করেছি, এই কণাটা কি এদিকে একটা কণা এদিকে একটা কণাকে স্পর্শ করে আছে, ফলে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? 2। এখন দেখো তোমাদের মনে হতে পারে এই যে প্রান্তীয় যে কণা দুটো এদের ক্ষেত্রে তাহলে কি হবে? ব্যাপার হচ্ছে কোনো একটা ক্লাস গঠনের ক্ষেত্রে আমরা কি নিয়েছি, একটা ক্ষুদ্র অংশ। এরকম প্রান্তীয় ব্যাপারটা হয় না, কারণ এদিকেও অসংখ্য অণু আছে, এই অণু বলছি কণা আছে, এদিকেও তোমার কি আছে, অসংখ্য কণা আছে, ঠিক আছে। ফলে সেক্ষেত্রে আমরা এই কণাটার পাশে অন্য কোনো কণা নাই এটা ধরা যাবে না। আমরা বলতে পারি এরকম যে অসীম দূরত্ব পর্যন্ত ... অর্থাৎ এদিকেও অসংখ্য এরকম গোলক কণা আছে, এদিকেও অসংখ্য গোলক কণা আছে। ফলে যে কোনো কণার ক্ষেত্রেই তাহলে এখানে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? 2। এখন দেখো কোঅর্ডিনেশন সংখ্যাটা যখন এলো একটু বলে দিই, কোনো একটা ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে, ক্লাস গঠনের ক্ষেত্রে তোমার যেখানে কোঅর্ডিনেশন সংখ্যা যত বেশি হবে সেখানে তোমার কি হবে, কণাগুলো তত বেশি ঘন সন্নিবেশ হবে, এবং কণাগুলো যত বেশি ঘন সন্নিবেশ হবে তত তোমার কি হবে, তাদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, তত বেশি হবে। এই আকর্ষণ বলটা বেশি হলেই তোমার কি হবে, ক্লাসটা বা ক্লাসের কণাগুলো সুস্থিত হবে, তাদের শক্তি কি হবে, কম হবে। তাহলে কি বললাম, তোমার কি হচ্ছে, যত কণাগুলো পরস্পরের সঙ্গে ঘন সন্নিবেষ্টিত হবে তাহলে তাদের ক্ষেত্রে, এটা দ্বিমাত্রিক বলে তোমরা কোঅর্ডিনেশন সংখ্যা 2 বুঝছো। যখন আমরা একমাত্রিক বলে যখন দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিকের ক্ষেত্রে যাব তখন দেখবে এই কোঅর্ডিনেশন সংখ্যার পার্থক্য হচ্ছে। তাহলে যে ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা যত বেশি হবে সেখানে কণাগুলো কি হবে, তত বেশি ঘন সন্নিবেষ্টিত থাকবে, তত বেশি পরস্পরের খুব কাছে থাকবে। ফলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, তত বেশি হবে। আকর্ষণ বলটা বেশি হলেই কি হবে, কণাগুলো তথা ক্লাস গঠনটা কি হবে, সুস্থিত হবে, কারণ তাদের শক্তিটা কম হবে। ঠিক আছে, এবার আসছি দেখো এই একমাত্রিক ঘন সন্নিবেশের পর আসছি আমরা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, অর্থাৎ 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। এখন দেখো 2 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং কিভাবে হবে, তোমার কি হচ্ছে, এই যে একমাত্রিক থেকে আমরা কিভাবে যেতে পারি, এই একমাত্রিক যে একটা তোমার ঘন সন্নিবেশ আছে এর উপরে যদি আরও একটা একমাত্রিক ঘন সন্নিবেশ চাপিয়ে দিই, তার উপরে যদি তাহলে দ্বিতীয়টার উপরে আরও যদি আর একটা তৃতীয় ঘন একমাত্রিক স্তর সাজিয়ে দিই, তৃতীয়টার উপরে চতুর্থ একমাত্রিক স্তর সাজিয়ে দিই, চতুর্থটার উপরে আরও একটা পঞ্চম একমাত্রিক স্তর সাজিয়ে দিই, তাহলে যে ঘন সন্নিবেশ পাবো তাহলে তোমার কি হচ্ছে, সেটাকে বলবো দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। অর্থাৎ সোজা কথায় অনেকগুলো একমাত্রিক ঘন সন্নিবেশকে পাশাপাশি পাশাপাশি সাজিয়ে গেলে যে ঘন সন্নিবেশ পাবো, যেটা তোমাদের বলেছিলাম যে একটা মেঝেতে যদি ইঁটগুলোকে তোমার কি হয় পাশাপাশি পেতে দেওয়া হয় তাহলে যে সন্নিবেশ পাবো বা যে সজ্জা পাবো সেটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক সজ্জা বা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। এখন দেখো এই দ্বিমাত্রিক ঘন সন্নিবেশে কণাগুলো 2 ভাবে থাকতে পারে। হয়েছে, কিভাবে থাকতে পারে দেখাচ্ছি, দেখো আমি একটা কণা দিয়ে দেখাচ্ছি এখানে, তারপরে এটাই বলছি। এই রকম একটা একমাত্রিক ঘন সন্নিবেশের কণা, তার উপরে আর একটা কণা থাকতে পারে এই রূপে, পুরোপুরি তার উপরে, এবং এই যে কেন্দ্রগুলো কি হবে, এক সরলরেখায় থাকবে, এইভাবে একটা থাকতে পারে। আর একটা কীভাবে থাকতে পারে দেখো, খেয়াল করো এখানে দেখো এই যে একমাত্রিকের কণাগুলো, এই যে একমাত্রিকের যে কণাগুলো, এই কণাগুলো পাশাপাশি থাকার ফলে দেখো তোমার কি হচ্ছে, একটা
অবনমিত স্থান সৃষ্টি হয়েছে। ভালো করে দেখো, এই যে একটা অবনমিত, দেখো এখানে একটা অবনমিত স্থান, অর্থাৎ এইরূপ একটা তোমার কি হয়েছে, এইরূপ একটা অবনমিত স্থান সৃষ্টি হয়েছে। এখন যদি এর উপরে অর্থাৎ আরেকটা যে একমাত্রিক স্তর বা একমাত্রিক ঘন সন্নিবেশ দিচ্ছি, তার কণাটা যদি এই অবনমিত স্থানে স্থান দখল করে, তাহলে এইরূপ হবে একটা সজ্জা। এখানে দেখো কিন্তু প্রথম কণার কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় কণার কেন্দ্র তোমার কি আছে, একই উলম্ব রেখায় নাই, একই উলম্ব রেখায় নাই। তাহলে এখানে কি বললাম, প্রথম স্তরের সঙ্গে দ্বিতীয় স্তরটা কি হবে, একই উলম্ব রেখায় থাকবে। এইরূপ একটা সজ্জা পেতে পারি। দেখো এখানে তোমাদের দেখিয়েছি যে প্রথম স্তর, এটা একটা প্রথম স্তর, 1 নম্বর স্তর, এটাকে দিলাম 1। তারপরে এটা দেখো 2 নম্বর স্তর 2, তার উপরে আরও একটা দিয়েছি দেখো 3 নম্বর স্তর। 1 নম্বর স্তরের উপরে যে কণাগুলো আছে সেটা দেখো তোমার কি আছে, 1 নম্বর স্তরের কণার কেন্দ্র, এবং 2 নম্বর স্তরের কণার কেন্দ্র কি আছে, লম্বভাবে আছে। ঠিক একইভাবে 2 নম্বর স্তরের উপরে যে 3 নম্বর স্তরটা দিয়েছি, তারও তোমার কি আছে, তারও কেন্দ্রটা তোমার কি আছে, লম্বভাবে একই সরল রেখায় আছে। তাহলে এইরূপ যে সজ্জা, একে আমরা কি বলছি, বর্গাকার ঘন সন্নিবেশ বা স্কয়ার ক্লোজ প্যাকিং। কেন বর্গাকার বলছি আমি আসছি। তাহলে কণাগুলো তোমার কি হচ্ছে, একটার উপর যখন আরেকটা দ্বিতীয় স্তর বা দ্বিতীয় স্তরের উপর যখন তৃতীয় স্তর সাজাচ্ছি, তাহলে তাদের কণাগুলোর কেন্দ্র যদি একই উলম্ব রেখায় থাকে, তাহলে যে ঘন সন্নিবেশ পাবো তাকে বর্গাকার ঘন সন্নিবেশ বলবো। কেন বর্গাকার ঘন সন্নিবেশ বলছি, দেখো ধরো এখানে কোনো একটা কণাকে ধরে নাও, এখানে কোনো একটা কণা, এই কণাটাকে ধরে নিচ্ছি। এখানে যে কোনো একটা কণা দেখো নাও তো কতগুলো কণার সঙ্গে স্পর্শ করে আছে। দেখো এই কণাটা কত কণাকে, এই একটা দিলাম, এটা 1 নম্বর, এটাকে স্পর্শ করে আছে, এটা 2 নম্বর, এটাকে স্পর্শ করে আছে, এটা 3 নম্বর, এইটাকে স্পর্শ করে আছে, এটা 4 নম্বর। তাহলে এখানে আমরা কি বলতে পারি, দেখো যে এক্ষেত্রে কোনো একটা কণার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, দ্যাট ইজ 4। কেন 4? কারণ এর নিকটতম ক্ষেত্রে 4টি কণাকে স্পর্শ করে আছে। এখন দেখো এই 4টি কণার কেন্দ্র যদি আমি যোগ করি, 4টি কণার কেন্দ্র যদি আমি যোগ করি, তাহলে কি পাচ্ছি, দেখো একটা বর্গক্ষেত্র পাচ্ছি। এবার আমার এইটার ক্ষেত্রে একটু টেরা বেঁকা হতে পারে, কারণ গোলকগুলো হাতে আঁকা হয়েছে, সম্পূর্ণ তোমার কি আছে, গোল বা সার্কেল হয়নি, সেই জন্য একটু হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে যদি একদম তোমার কি আছে ঠিকঠাকভাবে আঁকা হতো, তাহলে এটা পূর্ণ বর্গ আকার আসতো। তাহলে যেহেতু এরকম একটা বর্গাকার আসছে, সেই জন্য একে কি বলা হয়, বর্গাকার ঘন সন্নিবেশ বা স্কয়ার ক্লোজ প্যাকিং। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যদি প্রথম আমরা স্তরটাকে চিহ্নিত করি, এটাকে যদি চিহ্নিত করি এ দ্বারা, দ্বিতীয় স্তরটাও হবে কি হচ্ছে, এ। কেন? কারণ এই দ্বিতীয় স্তরটা প্রথম স্তরের সঙ্গে সম্পূর্ণরূপে তোমার অবস্থানগত দিক থেকে সাদৃশ্য। কি থেকে বললাম? দ্বিতীয় স্তরটা প্রথম স্তরের সঙ্গে অবস্থানগত দিক থেকে সাদৃশ্য বা অনুরূপ। তাহলে প্রথম স্তরটা যদি আমরা এ দিই, দ্বিতীয় স্তরটাও হবে এ। ঠিক একইভাবে তৃতীয় স্তরটাও তোমার কি হবে, তাকেও চিহ্নিত করব কি হচ্ছে, এ দ্বারা। ফলে এইরূপ যে বিন্যাস, চতুর্থ যদি হতো একটা, তাকেও তোমার কি হতো, এ দ্বারাই চিহ্নিত করতাম। ফলে এইরূপ যে বিন্যাস, একে আমরা কি হয়, এ এ এ এ এই ঘন সন্নিবেশ বলি। এই ঘন সন্নিবেশ বলা হয়। অপরদিকে দেখো, এক্ষেত্রে তোমাদের কি বলেছি যে প্রথম স্তরের উপরে যে দ্বিতীয় স্তরটা আছে সেটা কোথায় আছে, প্রথম স্তরের যে অবলম্বিত স্থানগুলো, সেই স্থানে তোমার দ্বিতীয় স্তরের কণাগুলো স্থান দখল করেছে। ফলে এক্ষেত্রে দেখো, প্রথম স্তরের সঙ্গে দ্বিতীয় স্তরের কণার কেন্দ্র কি হচ্ছে, একই উলম্ব রেখায় নাই। ফলে আগের মতো যদি আমরা প্রথম স্তরটাকে এ দ্বারা চিহ্নিত করি, তাহলে দ্বিতীয় স্তরটাকে কি হচ্ছে, আমরা এ দ্বারা চিহ্নিত করতে পারবো না, তাকে আমাকে কি করতে হবে, বি দ্বারা চিহ্নিত করতে হবে। কেন? কারণ দ্বিতীয় স্তরটা তোমার কি হচ্ছে, প্রথম স্তরের সঙ্গে একই উলম্ব রেখায় নাই বা অবস্থানগত দিক থেকে অনুরূপ বা সাদৃশ্য নয়। কিন্তু দেখো, দ্বিতীয় স্তরের সঙ্গে তৃতীয় স্তরটা দেখো, এটা তোমার কি আছে, একই উলম্ব রেখায় আছে। ফলে তৃতীয় স্তরটাকে কি করব, আমরা
এ দ্বারা চিহ্নিত করব। এর উপরে যদি একটা চতুর্থ স্তর আনতাম এরকম এর অবনমিত স্থানে রেখে, তাহলে চতুর্থ স্তরের সঙ্গে তোমার দ্বিতীয় স্তর অর্থাৎ বি স্তরের কণাগুলো কী হতো, একই উলম্ব রেখায় থাকতো। ফলে এই স্তরটাকে কি হচ্ছে আমরা আবার বি দ্বারা চিহ্নিত করতে পারতাম। ফলে এইরূপ যে ঘন সন্নিবেশ তাকে আমরা তাহলে কি বলবো, এ বি ঘন সন্নিবেশ অর্থাৎ এ বি এটা দেখো কি ছিল, এ এটা কি ছিল, এ বি ঘন সন্নিবেশ। এখন দেখো এইটাকে তাহলে আমরা হেক্সাগোনাল বা ষড়ভুজ আকৃতি কেন বলছি। এক্ষেত্রে আগে কোঅর্ডিনেশন সংখ্যাটা দেখে নাও। এই যে কণাটা, এই কণাটাকে যদি আমরা মাঝের যে এই কণাটাকে যদি ধরি, এই কণাটাকে ধরলে এই কণাটা দেখো তো কতগুলো কণাকে স্পর্শ করে আছে। আমরা যদি দেখি এই কণাটাকে স্পর্শ করে আছে 1, এটাকে স্পর্শ করে আছে 2, এটাকে স্পর্শ করেছে এটা 3, একে স্পর্শ করেছে 4, এটাকে স্পর্শ করে আছে 5, একে স্পর্শ করে আছে 6। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এক্ষেত্রে তোমার কি হবে, এইখানে কোনো একটা কণার ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে যাবে, কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। কারণ কি হচ্ছে, কোনো একটা কণা তার নিকটবর্তী 6টা কণাকে স্পর্শ করে আছে। এবার যে কণাগুলো অর্থাৎ যে কণাগুলো একে স্পর্শ করে আছে তাদের কেন্দ্রগুলোকে যদি আমরা যোগ করি, দেখো কেন্দ্রগুলো যোগ করছি, দেখো কি পেলাম, একটা ষড়ভুজ পেলাম। সেই জন্য এই প্রকার ক্লোজ প্যাকিংকে বলা হচ্ছে তোমার কি আছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অর ষড়ভুজ আকার ঘন সন্নিবেশ। বোঝা গেছে? তাহলে এখানে দেখো তোমার কি হলো, কোঅর্ডিনেশন সংখ্যার বিচার করো। এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কত ছিল, কোনো একটা কণার ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে কোনো একটা কণার এই যে কণাটা এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন সংখ্যা কত হচ্ছে 6। তাহলে এখানে কোঅর্ডিনেশন সংখ্যা বেশি। তোমাদের কি বলেছি, কোনো একটা সিস্টেম কি চাইবে, তার কোঅর্ডিনেশন সংখ্যা তোমার কি আছে বৃদ্ধি করে আরও ঘন সন্নিবেষ্টিত হতে। যেহেতু বর্গাকার অপেক্ষা ষড়ভুজ আকারের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি, তাই ষড়ভুজ আকার গঠনাকৃতিতে তোমার কি হচ্ছে, সেখানে কণাগুলো অধিক ঘন সন্নিবেষ্টিত হয়ে আছে। এবং অধিক ঘন সন্নিবেষ্টিত হয়ে থাকলেই কি হয়, তাদের ক্ষেত্রে শক্তি কম হয়, আকর্ষণ বল বেশি হয় এবং সুস্থিত হয়। তাহলে বর্গাকার ঘন সন্নিবেশ অপেক্ষা ষড়ভুজাকার ঘন সন্নিবেশের স্থায়িত্ব বা সুস্থিতি বেশি। ফলে যে কোনো তোমার কি আছে ক্লাস কি চাইবে, যে বর্গাকার অপেক্ষা ক্লাস তোমার কি আছে ষড়ভুজাকার ঘন সন্নিবেশ অর্জন করতে। এবার এখানে দেখো আরেকটা জিনিস তোমাদের এখানে জানতে হবে, এই যে কণাগুলো আছে এই কণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থানগুলো আছে সেই ফাঁকা স্থানগুলো কীরকম। যেহেতু দেখো এইটা তোমার কি বললাম, এটা কোঅর্ডিনেশন সংখ্যা কম, সেই জন্যে সিস্টেম বা তোমার কি আছে ক্লাস কি চাইবে, এই প্রকার সন্নিবেশে না থাকতে, এই প্রকার সন্নিবেশে থাকতে। এখন দেখো এই প্রকার সন্নিবেশে দেখো এইরূপ কণাগুলো সজ্জিত হওয়ার ফলে তোমার কি আছে এইরকম তোমার কি আছে একটা ত্রিকোণীয় ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। দেখো এটাকে আমি দেখো এই কালি দিয়ে বন্ধ করে দিচ্ছি, তাহলে আরও পরিষ্কার বোঝা যাবে। এই যে একটা ত্রিকোণীয় ফাঁকা স্থান, ত্রিভুজ আকৃতি ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। এর পাশে দেখো এখানেও তোমার কি আছে, এখানে দেখো একটা ত্রিভুজ আকৃতি ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। এর পাশে এখানেও একটা ত্রিভুজ আকৃতি ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। দেখো এইখানে যে ত্রিভুজটা আছে, দেখো ত্রিভুজ আকৃতি ফাঁকা স্থান, তার শীর্ষটা দেখো ঠিক নিচের দিকে, অর্থাৎ এই রকম আছে, এই রকম। এর পাশে দেখো এইটা যে আছে এইটা ত্রিভুজাকৃতিতে দেখো ঠিক শীর্ষটা উপর দিকে, অর্থাৎ এই রকম ফাঁকা স্থান আছে। তার পাশে যেটা আছে দেখো এইটা, এর শীর্ষটা তোমার কি আছে নিচের দিকে, অর্থাৎ এইরূপ ত্রিভুজাকৃতি ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই যে তোমার কি আছে ত্রিভুজাকৃতি ফাঁকা স্থান, অর্থাৎ এই রকম ত্রিভুজাকৃতি বিভিন্ন তোমার কি আছে ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। এইগুলোকে আমরা তোমার কি বলছি, ত্রিকোণীয় ফাঁকা স্থান
বা ডায়াগোনাল ভয়েড, ত্রিকোণীয় ফাঁকা স্থান বা ডায়াগোনাল ভয়েড। এখন দেখো আমাদের ক্ষেত্রে তোমরা এই ত্রিকোণীয় ফাঁকা স্থানগুলো ভালো করে খেয়াল রাখবে, কারণ তোমাদের দেখো একটা জিনিস বলি যে আমরা যখন দেখব আস্তে আস্তে দ্বিমাত্রিক পর্যন্ত এসেছি, দেখো এর ত্রিমাত্রিক গঠনে যাব বা সেখান থেকে যখন ইউনিট একক সেল কীরকমভাবে থাকে বা একক কোষ কীভাবে থাকে আলোচনা করব, তখন দেখব যে এই ত্রিমাত্রিক স্তরে এই ফাঁকা স্থানগুলোর গুরুত্ব আছে যথেষ্ট। কেন? কারণ ফাঁকা স্থানগুলোতে তোমার কি হয়, কোনো একটা ক্লাসের ক্ষেত্রে একটা উদাহরণ আগে নেই, দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের ক্ষেত্রে ওই ক্লোরাইড আয়নগুলো তোমার কি হচ্ছে, একটা ষড়ভুজাকৃতির গঠন সৃষ্টি করে। ওই ষড়ভুজাকৃতির গঠনের যে ফাঁকা স্থান সৃষ্টি হয়, সেই ফাঁকা স্থানগুলোই তোমার কি আছে, সোডিয়াম আয়নগুলো সেই ফাঁকা স্থানে স্থান দখল করে। তাহলে কি বললাম, NaCl-এ ক্লোরাইড আয়নগুলো ষড়ভুজাকৃতির গঠন সৃষ্টি করে এবং সেখানে যে ফাঁকা স্থান থাকে সেই ফাঁকা স্থানে সোডিয়াম আয়নগুলো স্থান দখল করে। ফলে কোনো একটা ক্লাস গঠনের ক্ষেত্রে আমাকে যদি বিপরীতধর্মী আয়ন সংখ্যা গণনা করতে হয়, তাহলে তার ক্ষেত্রে কণা সংখ্যা যেমন গণনা করতে হবে, এইরূপ গঠনের ক্ষেত্রে তার ক্ষেত্রে ফাঁকা স্থানও আমাকে গণনা করতে হবে। ঠিক আছে? ফলে ফাঁকা স্থানগুলোকে তোমরা খেয়াল রাখবে বা যে ভয়েড সৃষ্টি হচ্ছে সেই ভয়েডগুলোকে খেয়াল রাখবে। তাহলে তোমরা দ্বিমাত্রিক গঠন পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা আসবো, দেখো এদের ক্ষেত্রে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তাহলে তোমরা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশটা বুঝেছো। এবার আসছি দেখো ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। দেখো দ্বিমাত্রিকটা কি ছিল, যে একমাত্রিকগুলোকে পাশাপাশি সাজিয়ে যে স্তরটা পাবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক। তাহলে ত্রিমাত্রিকটা কী হবে বলেছি, যে কোনো একটা যে দ্বিমাত্রিক স্তর আমরা পেয়েছি তার উপরে আরও একটা দ্বিমাত্রিক স্তর, তার উপরে একটা আরও দ্বিমাত্রিক স্তর, এইরূপ সাজিয়ে যে সজ্জা পাবো সেই সজ্জাটাকে বলছি আমরা তোমার কি আছে, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। তাহলে দেখো এই একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ, এর উপরে তোমার কি আছে, যদি আরও একটা দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ সাজাই বা তার উপরে আরও যদি একটা তৃতীয় দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ সাজাই, তাহলে যে সজ্জা পাবো সেটা হচ্ছে ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ, 3 ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। এখন দেখো তোমাদের বলেছি এখানে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশগুলোর ক্ষেত্রে এখানে এই যে তোমার কি আছে, যে তিনটে কণা দ্বারা তোমার কি হয়েছে, এই যে ধরো তিনটে কণা পাশাপাশি থেকে এরকম একটা তোমার কি আছে, ফাঁকা স্থান সৃষ্টি করেছে বা অবনমিত স্থান আছে এই জায়গাটায় হয়েছে। এটা আমরা কোন ক্লোজ প্যাকিং আলোচনা করছি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কারণ তোমাদের বলেছি যে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে স্কোয়ারের তুলনায় কোঅর্ডিনেশন সংখ্যা বেশি, ফলে যে কোনো ক্লাস কি চাইবে এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচার নিতে। এখন দেখো এই যে ত্রিকোণীয় ফাঁকা স্থান, এর উপরে আমরা যখন দ্বিমাত্রিক স্তরটা সাজাচ্ছি, দ্বিমাত্রিক স্তরের যদি কণাটা ঠিক এই ত্রিমাত্রিক প্রথম স্তরের এই যে অবনমিত স্থান অর্থাৎ ত্রিকোণীয় ফাঁকা স্থান তার উপরে স্থান দখল করে, অর্থাৎ দেখো এই রূপে যদি স্থান দখল করে, এই রকম এই রূপে, এই রকমভাবে যদি তোমার কী আছে দ্বিতীয় স্তরটা তৃতীয় স্তরের উপর থাকে। এখন দেখো এই ছবিটা অনেকগুলো নিয়ে আছে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা এইটা নিয়ে বোঝো। যদি তোমার কি হয়েছে যে প্রথম যে স্তরটা 1 নম্বর, এইটা হচ্ছে 1 নম্বর স্তর, 1 নম্বর স্তর, এর উপরে দেখো এই যে সবুজ কালিতে যেটা দিয়েছি সেটা 2 নম্বর স্তর, সেটা কোন জায়গায় আছে, ত্রিকোণীয় ফাঁকা স্থান অর্থাৎ প্রথম স্তরের যে ত্রিকোণীয় ফাঁকা স্থান আছে তার উপরে স্থান দখল করেছে। ঠিক আছে? তাহলে ত্রিকোণীয় ফাঁকা স্থানের উপরে এরকম একটা কণা স্থান দখল করলে এই জায়গাটা কি হবে, ফাঁকটা কিন্তু থাকবে, তার আকৃতিটা আলাদা চেঞ্জ হবে। এই রকম স্থান দখল করার ফলে এই জায়গাটায় যে ফাঁকা স্থান সৃষ্টি হবে সেই ফাঁকা স্থানটা হবে চতুস্থলকীয় আকৃতির, অর্থাৎ
চতুস্থলকীয় ফাঁকা স্থান বা টেট্রাহেড্রাল ভয়েড সৃষ্টি হবে। হয়েছে? এইখানে যে এই যে টেট্রাহেড্রাল ভয়েড, কেন একে টেট্রাহেড্রাল বলছি? কারণ এই ফাঁকা স্থানটার আকৃতি হবে টেট্রাহেড্রাল এবং এইখানে যে চারটে কণা দ্বারা যে ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে সেই ফাঁকা স্থানটা তোমার কি হচ্ছে? ফাঁকা স্থানে এই যে চারটে কণা আছে, এই চারটে কণাকে যদি আমরা সজ্জিত করি তাহলে দেখব তারা একটা চতুস্থলকের তোমার কি আছে? চারটে শীর্ষবিন্দুতে আছে। অর্থাৎ এইখানে যে চারটে কণা আছে সেই চারটে কণা কিভাবে আছে? এইরূপ একটা চতুস্থলকের চারটে শীর্ষবিন্দুতে আছে। এই দেখো, এই একটা কণা দিলাম, এই একটা কণা, এই একটা কণা, এইটা ধরে নাও এই যে তিনটে কণা, এই তিনটে কণাই নিচের স্তরের তিনটে কণা, আর উপরে আছে এইটা, সেটা তোমার কি হচ্ছে? আমি আবার সবুজ কালিতেই দিচ্ছি। এই হয়েছে। এর ক্ষেত্রে দেখো চারটে স্তর আছে, তল আছে, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে আর নিচে একটা। ফলে এই রকম কণাগুলো চতুস্থলকীয়ভাবে সজ্জিত হয়েছে এবং এদের মাঝে তোমার কি হবে? এই যে এদের মাঝে তোমার কি হবে? একটা এরকম চতুস্থলকীয় ফাঁকা স্থান বা টেট্রাহেড্রাল ভয়েড সৃষ্টি হবে। এখন দেখো, এই যে টেট্রাহেড্রাল ভয়েড যেটা সৃষ্টি হচ্ছে শুধু যে এইভাবে হবে তা কিন্তু না। খেয়াল করো, এই যে দ্বিতীয় স্তর যেটা সাজাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় স্তর, তারও কিন্তু তোমার কি হবে? এরকম ত্রিকোণীয় ফাঁকা স্থান আছে। খেয়াল করো, তারও ত্রিকোণীয় ফাঁকা স্থান, কারণ একটা স্তর ষড়ভুজাকৃতির এক সজ্জার একটা স্তর সৃষ্টি হলেই সেখানে কি হবে? ত্রিকোণীয় ফাঁকা স্থান থাকবে। ফলে এখানেও তোমার কি হবে? একটা ত্রিকোণীয় ফাঁকা স্থান আছে। সেই ত্রিকোণীয় ফাঁকা স্থানের নিচে একটা কণা আছে, সেই কণাটা মিলিত হয়ে একটা তোমার আরও একটা চতুস্থলকীয় ফাঁকা স্থান সৃষ্টি হবে। অর্থাৎ আমি যেটা দিচ্ছিলাম দেখো, এই রকম তোমার কি হচ্ছে? এই রকম ধরলাম নিচের স্তরের একটা কণা, তার উপরে উপরের স্তরের তিনটে কণা সজ্জিত যদি হয় এইভাবে, তাহলে এখানেও তোমার কি হবে? এই যে এখানেও তোমার কি হবে? একটা টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্থলকীয় ফাঁকা স্থান সৃষ্টি হবে। ঠিক আছে? এবার দেখো, এইটার সঙ্গে এইটার তফাৎ কি? এইটার ছিল কি? প্রথম স্তরে তোমার কি হয়েছিল? ফাঁকা স্থান ছিল। দ্বিতীয় স্তরটা দেওয়ার ফলে এই ফাঁকা স্থানটা বন্ধ হয়ে গেছে। এইটার ক্ষেত্রে দেখো, প্রথম স্তরের কণার উপরে দ্বিতীয় স্তরের কণাগুলো সজ্জিত হওয়ার ফলে ফাঁকা স্থান সৃষ্টি হয়েছে। ফলে এই ফাঁকা স্থানটা কিন্তু মুক্ত আছে, ওপেন আছে। এইটাকে ভালো করে খেয়াল রাখবে, ফাঁকা স্থানটা মুক্ত আছে। হয়েছে? এখানে দেখো আর এক প্রকারের তোমার কী হবে? ফাঁকা স্থান সৃষ্টি হবে। কী রকম ফাঁকা স্থান? আমি এবারে দেখো একটু ডট, আচ্ছা এমনি দেখাচ্ছি। এই যে প্রথম স্তরের যে তিনটে কণা ছিল, প্রথম স্তরের তিনটে কণা মিলিত হয়ে একটা ফাঁকা স্থান সৃষ্টি করেছিল ত্রিকোণীয়। এর উপরে কিছু কণার সজ্জা এরকম আসবে যে এখানে দ্বিতীয় স্তরেরও ত্রিকোণীয় ফাঁকা স্থান এর উপরে অবস্থান করবে, অর্থাৎ এই রূপে অবস্থান করবে। এই রূপে দেখো, তাহলে প্রথম স্তরের ত্রিকোণীয় ফাঁকা স্থানের উপরে দ্বিতীয় স্তরের ত্রিকোণীয় ফাঁকা স্থান অবস্থান করছে। ঠিক আছে? ফলে এইখানে যে ফাঁকা স্থানটা সৃষ্টি হবে, এইটা হবে তোমার কি আছে? অক্টাহেড্রাল বা অষ্টতলীয় ফাঁকা স্থান সৃষ্টি হবে। অষ্টতলীয় ফাঁকা স্থান বা অক্টাহেড্রাল ভয়েড। হয়েছে? অক্টাহেড্রাল ভয়েড সৃষ্টি হবে। তাহলে কি বললাম? প্রথম স্তরের একটা ত্রিকোণীয় ফাঁকা স্থানের উপরে দ্বিতীয় স্তরের যদি একটা ত্রিকোণীয় ফাঁকা স্থান পড়ে, তাহলে যে ফাঁকা স্থানটা বা যে ভয়েড সৃষ্টি হবে তার আকৃতি কীরকম হবে? অক্টাহেড্রাল হবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে তোমার কি আছে? অক্টাহেড্রাল ভয়েড। তাহলে এখানে আমরা কটা স্তরকে সাজিয়েছি? দুটো স্তরকে সাজানো হয়েছে। ঠিক আছে? এই অক্টাহেড্রাল ভয়েডটার আকৃতিতে আমরা আসবো কীরকমভাবে হয়। তার আগে দেখো, আমরা যদি এই দ্বিতীয় স্তরের উপরে আরও একটা তৃতীয় স্তর সজ্জাই, অর্থাৎ এই যে দ্বিতীয় স্তর হয়েছিল, কি বলেছি? প্রথম স্তরের তিনটে কণার ফাঁকা স্থানে দ্বিতীয় স্তরের একটা কণা। এখানে কিন্তু দেখো দ্বিতীয় স্তরের কণাটা কী করেছে? ওই ফাঁকা স্থানটাকে বন্ধ করেছে, কিন্তু এখানে ফাঁকা স্থানটা বলেছে কি? মুক্ত আছে। এখন যদি দেখো এই যে ফাঁকা স্থান যেটা দ্বিতীয় স্তরের ত্রিকোণীয় ফাঁক,
অর্থাৎ দ্বিতীয় স্তরের ত্রিকোণীয় ফাঁক যেটা, তার উপরে যদি আরও একটা তোমার কি হয়, তৃতীয় স্তরের একটা কণা এরকম স্থান দখল করে। তৃতীয় স্তরে, এটা আমি ছোট করে দেখিয়েছি কারণ তোমরা না হলে লেখাটা বা দাগটা বুঝতে পারবে না। তাহলে তোমার কি বললাম, দ্বিতীয় স্তরের যে ফাঁকা স্থান, ত্রিকোণীয় ফাঁকা স্থান, তার উপরে যদি তোমার কি আছে, তৃতীয় স্তরের একটা কণা অবস্থান করতে পারে, এইরূপ একটা সজ্জা হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বললাম, যে প্রথম স্তর যেটা ছিল, এটা ছিল প্রথম স্তর, 1 নম্বর স্তর এ, এটা ছিল 2 নম্বর স্তর, এর অবস্থান কি হবে বি, এর উপরে তৃতীয় আর একটা স্তর আনছি। দেখো তৃতীয় স্তর কি হচ্ছে, এর যে ত্রিকোণীয় ফাঁকা স্থান সেখানে অবস্থান করছে, এটাকে আমি ডট ডট দিয়ে এমনি দেখালাম জাস্ট। এটা হচ্ছে তৃতীয় স্তর 3 নম্বর। এটা কিন্তু হবে দেখো ঠিক আগের স্তরের সঙ্গে কণাগুলোর সঙ্গে উলম্ব রেখায়, ফলে আগের স্তর অর্থাৎ প্রথম স্তরের সঙ্গে সাদৃশ্য হবে। ঠিক আছে, ফলে এখানে দেখো যদি আমি সজ্জাটা দেখাই, যে এখানে তোমার কি হবে, কণাগুলো তোমার কীরকমভাবে আসবে, আমি এই তৃতীয় স্তরটা ডট ডট দিয়ে দেখাচ্ছি। এই রকম ডট ডট আকৃতিতে তোমার কি হবে, তৃতীয় স্তরটা আসবে। এইখানে ডট ডট আকৃতিতে তৃতীয় স্তরটা আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে একটা এরকম গোলকের উপরে নিচের স্তরের 3টে গোলক মিলে এরকম একটা তোমার কি আছে, চতুস্থলকীয় ফাঁকা স্থান, উপরের স্তরের 3টে গোলক এরকম মিলে একটা চতুস্থলকীয় ফাঁকা স্থান সৃষ্টি করছে। এইখানে যখন 3 নম্বর স্তরটা দিচ্ছি, ঠিক আছে, তাহলে এরকম চতুস্থলকীয় ফাঁকা স্থান সৃষ্টি করছে। এখন দেখো তো এই রকমভাবে আকৃতিতে, ভালো করে দেখো, এই রকমভাবে সজ্জার ফলে যে গঠনাকৃতিকে পাবো সেই গঠনাকৃতিটা কী হবে, দেখো প্রথম স্তরটা এ, তারপরে একটা বি, তারপরে একটা এ, তারপরে আরও একটা জি যদি, তারপরে বি হবে। তাহলে এইরূপ বিন্যাসকে আমরা কি বলছি, এ বি ঘন সন্নিবেশ। এইভাবে যে আমরা ঘন সন্নিবেশ পাবো, অর্থাৎ এইরূপ সজ্জা করলে যে ঘন সন্নিবেশ পাবো, সেই ঘন সন্নিবেশটা হবে কি হচ্ছে তোমার ত্রিমাত্রিক ষড়ভুজ আকার, যেটাকে আমরা বলছি হেক্সাগোনাল ঘন সন্নিবেশ, হেক্সাগোনাল ঘন সন্নিবেশ। এবং এইরূপ গঠন হলে যে একক কোষ আমরা পাবো, এই একক কোষটার আকৃতি হবে ষড়ভুজ আকৃতির। অর্থাৎ আচ্ছা এখানে লিখছি দেখো কি হবে, ষড়ভুজ আকৃতির বা হেক্সাগোনাল। তাহলে কি বললাম, তৃতীয় স্তরটা আমরা যখন দিচ্ছি সেটা যদি দ্বিতীয় স্তরের ওই ত্রিকোণীয় ফাঁকা স্থানের উপর দিই, তাহলে যেরূপ আমরা ক্লাস গঠন পাবো সেটা কি হচ্ছে, ত্রিমাত্রিক ষড়ভুজ আকৃতির ঘন সন্নিবেশ পাবো, এবং সেক্ষেত্রে একক কোষ কী হবে, হেক্সাগোনাল। এখানে দেখো, এখানে তোমার কি হচ্ছে, এই জিনিসগুলো মনে রাখবে, তার কারণ তোমাদের এই জিনিসগুলো থেকে কোশ্চেন আছে যে এইরূপ সজ্জা হলে যে ক্লাসের বিন্যাস পাই, সেই ক্লাসের বিন্যাসে কীরূপ বিন্যাস আসে, অর্থাৎ তাদের আকৃতি কীরূপ আসে, ত্রিমাত্রিক ষড়ভুজ আকৃতির ঘন সন্নিবেশ। এবং এর ফলে যে একক কোষ গঠন হয় সেটা কীরূপ একক কোষ গঠন হয়, ষড়ভুজ আকৃতির বা হেক্সাগোনাল একক কোষ গঠিত হয়। এবং এখানে যদি দেখা যায়, দেখবে এখানে কোনো একটা কণার, এটা তোমাদের 3 ডাইমেনশন ফিগারে এখান থেকে বোঝানো শক্ত। এখানে তোমাদের কোনো একটা কণার কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে, 12। কীভাবে 12? এই কারণেই হবে কারণ এখানে দেখো কোনো একটা স্তর, ভালো করে খেয়াল করো, কোনো একটা কণার এই কণাটার এই স্তরে কটা কণা দ্বারা পরিবেষ্টিত হয়েছে আগে দেখেছি, 1 2 3 4 5, 1 2, এটা নয়, 4 5 6, এটা। এবার এই কণাটার কী হবে, উপরে 3টে কণা আবার নিচে 3টে কণা থাকবে, মোট 12টা কণা দ্বারা তোমার কী হবে, পরিবেষ্টিত হয়ে থাকবে। সেইখানে এখানে কোঅর্ডিনেশন সংখ্যা হবে ষড়ভুজ আকৃতির, কোঅর্ডিনেশন সংখ্যা হবে কত, 12।
তোমাদের এখানে দেখো যেটা একটা বলেছিলাম, তাহলে একটা কণার উপরে তোমার কি হবে, নিচে একটা তোমার কি হচ্ছে চতুস্থলকীয় ফাঁকা স্থান, উপরে একটা তোমার কি হবে চতুস্থলকীয় ফাঁকা স্থান। তাহলে প্রতিটা কণার জন্য কটা চতুস্থলকীয় ফাঁকা স্থান হচ্ছে? প্রতিটা কণার জন্য দেখো এই একটা আর এখানে একটা, তাহলে মোট কটা হচ্ছে? দুটো চতুস্থলকীয় ফাঁকা স্থান। এটা মনে রাখবে খুব ভালো করে, ঠিক আছে? তাহলে এই রকম ত্রিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশে তোমার কি আছে? চতুস্থলকীয় ফাঁকা স্থানের সংখ্যা, অর্থাৎ চতুস্থলকীয় ফাঁকা স্থান সংখ্যা কটা হবে বললাম? দুটো। কটা কণার জন্য? দেখো এই কণাটার জন্য, ভালো করে দেখো এই কণাটার জন্য, তাহলে প্রতিটা কণার জন্য দুটো, অর্থাৎ তাহলে কত হবে? কণা সংখ্যার দ্বিগুণ। কণা সংখ্যার দ্বিগুণ হয়েছে। প্রতিটা কণার জন্য দুটো করে ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে, তাহলে কণা সংখ্যা যত থাকবে ফাঁকা স্থান অর্থাৎ চতুস্থলকীয় ফাঁকা স্থানের সংখ্যা কি হবে? তার দ্বিগুণ হবে। বোঝা গেছে? এবং এখানে দেখো আরেকটা জিনিস তোমরা এখানে খেয়াল রাখবে, এখানে এই যে চতুস্থলকীয় ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে, এটার তোমার কি হবে? আকার কীরকম হবে বলছে। এর ক্ষেত্রে দেখো এখানে যদি তোমার কি হচ্ছে, কোনো ক্ষেত্রে কণার ব্যাস অর্থাৎ এই যে কণাগুলো আছে, কণার ব্যাস যদি তোমার কি হয়? আর হয়। আর চতুস্থলকীয় ফাঁকা স্থান অর্থাৎ তোমার কি আছে? চতুস্থলকীয় ফাঁকা স্থানের ব্যাস চতুস্থলকীয় ফাঁকা স্থানের ব্যাস যদি ছোট আর ধরি, তাহলে এদের রিলেশন হবে আর সমান 0.225 আর, অর্থাৎ কণার ব্যাসের কত? এত গুণ। অর্থাৎ এখানে যে তোমার কি হবে? চতুস্থলকীয় ফাঁকা স্থান সৃষ্টি হবে, সেটা হচ্ছে কণার ব্যাসের এত গুণ। এখন দেখো এইটাকে কেন আমাদের জানতে হবে? এইটাকে জানতে হবে এই কারণেই, যদি এই চতুস্থলকীয় কোনো ফাঁকা স্থানে কোনো কণা স্থান দখল করতে চায়, তাহলে তার ব্যাস কত হতে হবে? তার ব্যাস মূল যে কণা অর্থাৎ ক্লাস গঠনকারী যে মূল কণা, যেটা আমার তোমার এই কী হচ্ছে? এই ষড়ভুজাকার ক্লাসটা ঘন সন্নিবেশ সৃষ্টি করছে, তার যে কণার যে ব্যাস তার কি হবে? এত গুণ হলে তবে সেই কণাটা এই চতুস্থলকীয় ফাঁকা স্থানে স্থান দখল করবে। হয়েছে? তাহলে এই গেল তোমার কি আছে? এক প্রকারের সজ্জা, যেটাকে আমরা তোমার কি বলছি? ত্রিমাত্রিক ষড়ভুজাকৃতি সজ্জা। এরপরে দেখো এইটা থেকে আসছি, এইটা তোমার কি ছিল? এইটা ছিল তোমার কি আছে? একটা অষ্টতলীয় ফাঁকা স্থান। এই অষ্টতলীয় ফাঁকা স্থান, তাহলে এটা কি? প্রথম স্তর, এই যে ব্ল্যাক কালিতে যেটা আছে সেটা 1 নম্বর স্তর, সবুজ কালিতে যেটা আছে 2 নম্বর স্তর। এর উপরে যদি তৃতীয় স্তরটাকে সাজাই, কোথায়? তৃতীয় স্তরের কণাকে যদি এরকম এই অষ্টতলীয় ফাঁকা স্থানের উপরে স্থান দেওয়া হয়, এখানে কি ছিল দেখো? এখানে তৃতীয় স্তরের কণাকে কোথায় স্থান দেওয়া হয়েছিল? স্থান দেওয়া হয়েছিল দ্বিতীয় স্তরের ত্রিকোণীয় ফাঁকা স্থানে। অর্থাৎ প্রকৃতপক্ষে তোমার কি আছে? এইরূপ একটা চতুস্থলকীয় ফাঁকা স্থানের উপরে। এখানে দেখো তৃতীয় স্তরের কণাটা কোথায় স্থান পাচ্ছে? স্থান পাচ্ছে এরকম অষ্টতলীয় ফাঁকা স্থানে স্থান পাচ্ছে। ফলে এই রকম স্থান ফেলে যে বিন্যাস হবে, সেই বিন্যাসটা কীরূপ আকৃতির হবে? সেই বিন্যাসটা হবে ঘনকাকার ঘন সন্নিবেশ, অর্থাৎ ত্রিমাত্রিক ঘনকাকার ঘন সন্নিবেশ বা কিউবিক ত্রিমাত্রিকটা লিখলাম না, অর্থাৎ 3 ডাইমেনশনাল কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। হয়েছে? এখানে দেখো এই ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ যদি তোমরা একটা টুকে রাখবে, একটু বুঝতে খুব সুবিধা হবে। টুকে নেবে একবার পজ করে।
তাহলে এর ক্ষেত্রে ক্লাসের গঠন কি হচ্ছে? ত্রিমাত্রিক ঘনকাকার সন্নিবেশ বা কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিং। এখানে কি ছিল? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। ঠিক আছে, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এই রকম ত্রিমাত্রিক ঘনকাকার ঘন সন্নিবেশ হলে এক্ষেত্রে যে একক কোষ হবে, একক কোষ হবে, একক কোষটা কীরকম হবে? একক কোষটা হবে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক অর্থাৎ ফেস সেন্টার একক কোষ সৃষ্টি হবে বা ফেস সেন্টার ইউনিট সেল, ফেস সেন্টার ইউনিট সেল সৃষ্টি হবে। এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও কোনো একটা কণার ক্ষেত্রে যেহেতু ওরকম ত্রিমাত্রিক বিন্যাস, এক্ষেত্রেও কণার কি হচ্ছে? কণার কোঅর্ডিনেশন নাম্বার হবে কত? 12। কারণ ষড়ভুজাকৃতির গঠন একটা স্তর, প্রতিটা স্তর ষড়ভুজাকৃতির গঠন, ফলে নিচের স্তরের সঙ্গে 6টা, উপরের স্তরের 3টে, নিচের স্তরের সঙ্গে 3টে, মোট 12টা কণার সংস্পর্শে থাকবে। ফলে কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? 12। এই সংখ্যাগুলোকে খেয়াল রাখবে, এইগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন দেয়। ঠিক আছে, এছাড়া কি ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয় সেটা তোমাদের আলোচনা করে দেব। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে? পৃষ্ঠকেন্দ্রিক তোমার কি আছে? একক কোষ সৃষ্টি করবে। এখন দেখো, যদি আমরা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বলি, তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ সৃষ্টি হলে তোমার কীরকম একক কোষটা একবার খেয়াল করো। প্রতিটা কৌণিক বিন্দুতে একটা করে থাকবে, প্রতিটা কৌণিক বিন্দুতে একটা থাকবে, আর তোমার কি হবে? প্রতিটা পৃষ্ঠে একটা করে কণা থাকবে, উপরে একটা, সামনের পৃষ্ঠে, নিচের পৃষ্ঠে। এখন দেখো, তোমাদের বলেছিলাম যে এইরূপ ক্ষেত্রে যে ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অষ্টতলীয় বা অক্টাহেড্রাল। কারণ কি? কারণ এখানে কণাগুলো সজ্জিত হয়ে, কণাগুলো তোমার সজ্জিত হয়ে কি হবে? একটা অষ্টতলকের তোমার কি হবে? তোমার 6টা শীর্ষবিন্দুতে থাকবে। দেখো এখানে, এইখানে সেই জন্য এটাকে আমি বাদ রেখেছিলাম। আমি যদি এইগুলোকে যোগ করি, দেখো এইটা, আর উপর দিকে ডট 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 করে এই একটা, আর এখান থেকে তোমার কি আছে? এইটা, এই কোণাটা তোমার কি বললাম? বোর্ডের উল্টো দিকে, আর এটা সামনের দিকে। অর্থাৎ দেখো, এখানে যে অষ্টতলীয় কণাগুলো সজ্জা পাচ্ছি সেটা কীরূপ পাচ্ছি? এই আর এদিকে একটা থাকবে এই রকম। অর্থাৎ তাহলে এখানে দেখো তোমার কি থাকছে? 8টা তল থাকছে। প্রতিটা ক্ষেত্রে দেখো একটা স্কোয়ার, স্কোয়ারের উপরের দিকে 4টে তল, নিচের দিকে 4টে তল, মোট 8টা তল। এবং এই 8টা তলের এই কেন্দ্রে থাকবে ফাঁকা স্থান, সেটাই হচ্ছে তোমার কি আছে? অষ্টতলীয় ফাঁকা স্থান বা অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা অক্টাহেড্রাল ভয়েড থাকবে। এবার দেখো, এর ক্ষেত্রে যেমন আমরা ভয়েড সংখ্যা গণনা করে দিয়েছিলাম, এর ক্ষেত্রে ভয়েড সংখ্যা কত হবে কণা সংখ্যার সঙ্গে? বলছে দেখো, তাহলে প্রতিটা একক কোষের এই যে পৃষ্ঠে যে কণাগুলো আছে সেইগুলোকে যোগ করলে যেটা পাচ্ছি, একটা অষ্টতল পাচ্ছি। এই অষ্টতলেরগুলোর ক্ষেত্রে তোমার কি হবে? এই অষ্টতলের কেন্দ্রে, অর্থাৎ তাহলে তোমার কি আছে? একক কোষের কেন্দ্রে একটা ফাঁকা স্থান থাকবে, এবং প্রতিটা এই কিনারার মধ্যে এরকম একটা অষ্টতলীয় ফাঁকা স্থান থাকবে। ভালো করে বোঝো, কোষের কেন্দ্রে একটা ফাঁকা স্থান থাকবে, আর তোমার কোথায় থাকবে? এই প্রতিটা কিনারায় একটা ফাঁকা স্থান থাকবে। তাহলে এর ক্ষেত্রে দেখো, যদি আমরা ফাঁকা স্থানের সংখ্যা গণনা করি, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে যদি তোমার কি আছে? ফাঁকা স্থান বা তোমার অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যা গণনা করি, অর্থাৎ অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা এই একক কোষে, একক কোষে অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা কত হবে? দেখো, কেন্দ্রে যেটা আছে সেটা তোমার কি হচ্ছে? সম্পূর্ণরূপে কোষের কেন্দ্রে, তার জন্য 1 হলো। এটা কেন্দ্রের জন্য, এটা কেন্দ্রের জন্য,
কেন্দ্র। আর কি হবে কিনারাতে, ভালো করে দেখো এবার, এই যে একটা কোষের যে কিনারা বা একটা কোষের কিনারায় যে ফাঁকা স্থান, সেটা কটা এরকম একক কোষের ক্ষেত্রে সাধারণ? তোমাদের মনে আছে তোমাদের যখন তোমার ওই যে একক কোষের মধ্যে কণা সংখ্যা গণনা করা হয়েছিল তখন এটা বলা হয়েছিল কোষের কিনারায়, কোনো একটা কোষের কিনারায় তোমার কি আছে, কোনো একটা কোষের কিনারায় যে ফাঁকা স্থান আছে সেটা 4টে কোষের ক্ষেত্রে সাধারণ। তাহলে 4টে কোষের ক্ষেত্রে যদি এই ফাঁকা স্থানটা সাধারণ হয় তাহলে একটা কোষে ওর অবদান কত হবে? একটা কোষে অবদান কত হবে? 1/4 অংশ হয়েছে। তাহলে 1/4 অংশ ইন্টু তোমার কি হবে, এই যে কিনারার সংখ্যা অর্থাৎ বা একক কোষের কিনারা সংখ্যা সমান কত হচ্ছে দেখো, এটা 1 রয়ে গেল প্লাস 1/4। একক কোষের কিনারা কটা হয়? 12টা। তাহলে 12 3 সমান কি হচ্ছে 4। তাহলে ফাঁকা স্থানের সংখ্যা তোমার কি আছে? 4। এবার দেখো তো এই একক কোষে কি একক কোষ, এটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা কটা থাকে? কণাও থাকে তোমার 4। তাহলে 4টে কণার জন্য একটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা তোমার কি থাকে? 4। আর অষ্টতলীয় ফাঁকা স্থান থাকে তোমার কি আছে? 4। অর্থাৎ যতগুলো কণা ততগুলো অষ্টতলীয় ফাঁকা স্থান। তাহলে ফাঁকা স্থানের সঙ্গে কণা সংখ্যার সম্পর্ক কি? অর্থাৎ কোষের মধ্যে বা কোষের সামগ্রিক ক্লাসের মধ্যে কণা সংখ্যা যত থাকবে ততগুলোই তোমার কি আছে? অষ্টতলীয় ফাঁকা স্থান থাকবে। অর্থাৎ কণা সংখ্যা যদি n হয় অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা হবে n। অর্থাৎ এক্ষেত্রে অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা, অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা কার সঙ্গে সমান হবে? দ্যাট ইজ কণা সংখ্যা। কণা সংখ্যা যেটাকে আমরা n দিলাম, কণা সংখ্যার সঙ্গে সমান। তাহলে দেখো যদি কোনো একটা কোষে, ভালো করে শোনো, কোনো একটা কোষের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, কণা সংখ্যা যদি n হয় তাহলে সেখানে চতুস্থলকীয় ফাঁকা স্থানের সংখ্যা কত হবে? 2n। আর অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা কত হবে? অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা হবে কত? n। এই সংখ্যাটা কিন্তু ভালো করে মনে রাখবে, এই চতুস্থলকীয় ফাঁকা স্থানের সংখ্যা এবং অষ্টতলীয় ফাঁকা স্থানের সংখ্যা, কারণ এইগুলো দিয়ে তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো দেবে। তাহলে দেখো ত্রিমাত্রিক বিন্যাসটা তোমাদের বোঝা গেছে। এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, এই রকম অষ্টতলীয় ফাঁকা স্থানের ক্ষেত্রে এক্ষেত্রে ফাঁকা স্থানের ব্যাসার্ধ কি হয়? ধরে নাও যদি কণার ব্যাসার্ধ, আমি ছোট করে লিখছি, কণার ব্যাসার্ধ যদি r হয়, ফাঁকা স্থান তার ব্যাসার্ধ যদি r হয়, ফাঁকা স্থান মানে অষ্টতলীয় ফাঁকা স্থান, তাহলে রিলেশন কি হবে? r সমান 0.414 r। ঠিক আছে, অর্থাৎ কণার ব্যাসার্ধের 0.414 গুণ। এখন দেখো এই সংখ্যাটা তোমরা পড়ে এসেছিলে ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের ক্ষেত্রে, সেখানে যখন সবর্গাঙ্ক সংখ্যা নির্ণয় করেছিলে সেইটাই। এটা দেখবে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসের উদাহরণে এটা ছিল। কারণ তোমাদের বলছি সোডিয়াম ক্লোরাইড ক্লাস কি করে, ক্লোরিনগুলো তোমার কি আছে এরকম কিউবিক ক্লোজ প্যাক সৃষ্টি করে, এবং তার ক্ষেত্রে তোমার কি আছে, অর্থাৎ ক্লোরাইড আয়নের মাঝে যে তোমার কি আছে অষ্টতলীয় ফাঁকা স্থান থাকে, সেই ফাঁকা স্থানে তোমার কি আছে সোডিয়ামগুলো স্থান দখল করে। যদি তোমরা সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা যদি দেখবে তাহলে সেখানে দেখবে দুটো পরস্পরভেদী তোমার কি আছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বা তোমার কি যুক্ত হয়ে ওই ক্লাসটা গঠন করছে, যেখানে তোমার কি হচ্ছে ক্লোরাইড আয়নগুলো তোমার ষড়ভুজাকৃতিতে সজ্জিত আছে। সেই ষড়ভুজাকৃতির প্রতিটা অষ্টতলীয় ফাঁকা স্থানে একটা করে তোমার কি আছে সোডিয়াম অর্থাৎ Na+ আয়ন আছে। ফলে দেখো এখানে ক্লোরাইড আয়নগুলো তোমার কি আছে, ক্লোরাইড আয়নের সংখ্যা যদি তোমার কি হয় n হয়, তাহলে ফাঁকা স্থান ভয়েডও কত হবে n, ভয়েডে কে থাকবে Na+। ঠিক আছে, তাহলে ক্লোরাইড আয়নের সংখ্যা n, সোডিয়াম আয়নের সংখ্যা n, ফলে এদের ক্ষেত্রে তোমার কি হবে
অর্থাৎ Na+:Cl- এদের ক্ষেত্রে তোমার কত হচ্ছে, তোমার অনুপাত হবে 1:1। বা বলতে পারি কি হচ্ছে, তোমরা যে এরা কি করে, এই যে সোডিয়াম এবং ক্লোরাইড কি করে, পরস্পরভেদী দুটো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ গঠন করে। প্রতিটা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কণা সংখ্যা কত হচ্ছে 4। তাহলে ক্লোরাইড যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ গঠন করছে তাতে কণা 4, সোডিয়াম যে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ গঠন করছে তাতেও 4, অনুপাত কত হচ্ছে 4:4 1:1। সেই জন্যে এর ক্ষেত্রে সংকেত হয় কি NaCl। অপরদিকে দেখো, যদি আমরা এর ক্ষেত্রে দেখি, ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে দেখি, অর্থাৎ CaF2 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে Ca2+2M-। এখানে দেখো এ যে তোমার কি আছে, ক্লাস আকৃতি গঠন করে, এর যে চতুস্থলকীয় ফাঁক, ভালো করে খেয়াল করো, ক্যালসিয়াম আয়ন দ্বারা তোমার কি আছে, যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক সৃষ্টি হয় তার তোমার কি আছে, এই চতুস্থলকীয় ফাঁকে তোমার ফ্লোরাইড আয়নগুলো থাকে। ফলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কি দ্বিগুণ কার, কণা সংখ্যার। সেই কারণে এই চতুস্থলকীয় ফাঁকে কণা সংখ্যাগুলো থাকে বলে এখানে দেখো ক্যালসিয়ামের তুলনায় ফ্লোরাইড আয়নের তোমার সংখ্যা কত হচ্ছে, দ্বিগুণ। এবং এখানে তোমার কি আছে, এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখবে এখানে ক্যালসিয়ামের কোঅর্ডিনেশন সংখ্যা 8, অর্থাৎ প্রতিটা ক্যালসিয়াম কি হবে, 8টা ফ্লোরাইড আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকবে, এবং প্রতিটা ফ্লোরাইড কি হবে, 4টে ক্যালসিয়াম আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকবে। এইভাবে তারা ত্রিমাত্রিক বিন্যাস সজ্জা সৃষ্টি করবে। তাহলে এখন দেখো আমরা ক্লাস গঠনের যে কণাগুলোর ঘন সন্নিবেশ, আশা করি তোমাদের এটা খুব ভালোভাবেই বোঝা গেছে। আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম, বা এখান থেকে কীরূপ ম্যাথামেটিক্যাল প্রবলেম দেয় সেরূপ একটা প্রবলেম দেখে নেব। এখানে দেখো XY এর যৌগে X পরমাণু হেক্সাগোনাল গঠন সৃষ্টি করে এবং ক্লাসের অর্ধেক সংখ্যক অষ্টতলীয় ফাঁকা স্থানে Y পরমাণু থাকে, তাহলে যৌগের সংকেত কি হবে? যদি ধরে নিই দেখো Y পরমাণুর সংখ্যা সমান তোমার কি হবে, N ধরে নিচ্ছি, তাহলে অষ্টতলীয় ফাঁকা স্থান কত হবে, N। তাহলে X পরমাণুর সংখ্যা কত হবে, N/2, কারণ বলেছে দেখো অর্ধেক সংখ্যক ফাঁকা স্থানে থাকে। তাহলে দেখো আচ্ছা ঠিকই আছে, X/Y কত হবে, N/2:N, দ্যাট ইজ 1:2। তাহলে সংকেত কত হবে, X/Y2। ঠিক আছে। তাহলে দেখো তোমাদের ক্লাস গঠনের ত্রিমাত্রিক গঠন তোমাদেরকে, বা ত্রিমাত্রিক বিন্যাস তোমাদের আজকে আলোচনা করা হলো, এবং তোমাদের বলে দেওয়া হয়েছে যে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ কণা সংখ্যার সঙ্গে কোথায় কেমন ফাঁকা স্থান, সেইগুলোকে ভালো করে থাকবে। তাহলে দেখবে এইখান থেকে যে প্রবলেমগুলো আসে তোমরা সব প্রবলেমই করে দিতে পারবে। তাহলে তোমাদের দেখো সলিড স্টেটের অনেকটাই প্রায় শেষ করে আসা হলো। এরপরে আমরা ক্লাস গঠনের ত্রুটি সম্পর্কে আলোচনা করব।